করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার রেকর্ডিংটা কি হচ্ছে? হ্যাঁ, রিমঝি। হচ্ছে আ- মেবি। আচ্ছা। না, তোমার ইয়ার উপরে ওই লেখা আসার কথা যে রেকর্ডিং, উপরে বাম পাশে দেখবা যে লাল বাটনে রেকর্ডিং লেখা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের আর দুইটা সমন্বয় ছিল। একটা হচ্ছে লভ্যাংশ সংক্রান্ত, আরেকটা হচ্ছে আয়কর সঞ্চিতি। আচ্ছা, লভ্যাংশটা কি? লভ্যাংশটা হচ্ছে কোম্পানি বিজনেস। কোম্পানি, আমরা সেকেন্ড পেপারের যে ম্যাথ গুলা করতেছি সবই কোম্পানি রিলেটেড, আর এই চ্যাপ্টার করতেছি আমরা কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, যৌথ মূলধনী মানে কি? যে কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করে। তাহলে এখন এই যে কেউ, কোন একজন ইনভেস্টর, সে যৌথ মূলধনী কোম্পানিতে ইনভেস্ট করে কেন? কারণ তার প্রত্যাশা থাকে একটা কি, লভ্যাংশ। কার প্রত্যাশা থাকে? যে বা যারা ইনভেস্ট করবে তাদের একটা প্রত্যাশা থাকে, সে একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ পাবে। তো এই লভ্যাংশটা কার উপর দেওয়া হয়? এটা শেয়ার মূলধনের উপরও দেওয়া হইতে পারে, অথবা পার শেয়ারের উপরও দেওয়া হইতে পারে। আচ্ছা, তো লভ্যাংশের দুইটা বিষয় মনে রাখতে হবে। মনে, যে লভ্যাংশটা ঘোষণা করবে, দিন দিয়ে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ যে, হ্যাঁ, শুনতেছে। আচ্ছা, মিউট করো না, আনমিউটই রাখো। যে লভ্যাংশটা ঘোষণা করা হবে এটার নাম হচ্ছে প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ। আর ঘোষণা করা হয়েছে মানে লভ্যাংশটা কি দিয়ে দেওয়া হয়েছে না দেওয়া হবে? দিয়ে দেওয়া হয়েছে। না, দিবে। সরি সরি, দিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, দিবে। তো এই দিবের কনসেপ্ট অনুযায়ী লভ্যাংশের আরেক একটা কাজ হচ্ছে, এটা তুমি চলতি দায় হিসেবে দেখাবা। কি হিসেবে দেখাবা? এটা দায় হিসেবে দেখাবো। হ্যাঁ, চলতি দায়। প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ মানে লভ্যাংশ ডিক্লেয়ার করা হয়েছে বা এখনো, বাট এখনো পে করা হয়নি। তার মানে কি, তুমি ওই ইনভেস্টর বা শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ, যখন তারা ক্লেম করবে অ্যাজ এ কোম্পানি, তোমাকে ওইটা কি করতে হবে, দিয়ে দিতে হবে। ঠিক আছে না, ভুল বলছি? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। তো একটা পার্ট হচ্ছে কোথায় যাচ্ছে, চলতি দায়ে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ নামে যাবে। আর আমরা জানি যে সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে দুই জায়গায় যায়, সর্বোচ্চ চার জায়গায়। তো আমি এক জায়গায় বের করছি, আমার আরেকটা লাগবে। আর আরেকটা কাজ হচ্ছে এই প্রস্তাবিত লভ্যাংশটাই তোমার যে সংরক্ষিত আয় বিবরণী ওইখান থেকে মাইনাস করে দিবে। এই অবন্টিত মুনাফা মানে সংরক্ষিত আয় বিবরণী, কাইন্ড অফ, বা সংরক্ষিত আয় বিবরণীর ব্যালেন্স। এটা থেকে কি করতে হবে, ওভারঅল সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে দেখাইতে হবে। কি করে দেখাইতে হবে? মাইনাস করে। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ কয় জায়গায় যায়? দুই জায়গায়। কোথায় কোথায়? চলতি দায় আর হচ্ছে হ্যাঁ। সংরক্ষিত সংরক্ষিত আয় বিবরণী। হ্যাঁ, সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করে দেখাইতে। কি করে বুঝছি। দেখাইতে হয়? কি, আরেকবার বলেন কোশ্চেনটা। বললাম যে এই ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, আচ্ছা আমি বলি আবার, ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ দুইটা জায়গায় যায়। কয়টা জায়গায় যায়? দুইটা জায়গায়। দুইটায়। একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে তুমি চলতি দায় হিসেবে দেখাবে, এই যেটা চলতি দায় হিসেবে দেখাবা। আর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করে দেখা। মাইনাস করবো। সংরক্ষিত আয় বিবরণী থেকে কি করে দেখাবা? মাইনাস। মাইনাস। তো এখন পড়ো, 1 নম্বর প্রশ্নটা পড়ো, কি বলছে। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আর রেওমিডের তলবকৃত মূলধন 3 লক্ষ টাকা, অবশিষ্টাংশ মুনাফা 1 লক্ষ টাকা। অবন্টিত মুনাফা, অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ বলছি। আমি বলতেছি এটা তো অবন্টিত মুনাফা, অবশিষ্টাংশ না। ও, আচ্ছা। দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে মানে ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে এখানে হ্যাঁ। প্রস্তাবিত লভ্যাংশের টাকাটা কত হবে? ও,
তা আমি তো 3 লক্ষ, দাঁড়ান ভাবি। হ্যাঁ, ভেবে অ্যান্সার আহ দাও। এখানে হচ্ছে মূলধন 5% লভ্যাংশ ঘোষণা করবে, আর আমাদের তরল মূলধন, আচ্ছা 3 লক্ষর 5% হচ্ছে ইয়া লভ্যাংশ। হ্যাঁ, 3 লক্ষের হ্যাঁ, 5%, হ্যাঁ, 3 লক্ষের পাঁচ হ্যাঁ, পার্সেন্ট করলে আসে 15,000। এই 15,000টাকে তুমি চলতি দায় হিসেবে দেখাবা, দেখাইছো? হ্যাঁ, আর অবন্টিত মুনাফা, এটা হচ্ছে তোমার সংরক্ষিত আয় বিবরণীতে যায়, ওই সংরক্ষিত আয় বিবরণী থেকে প্রস্তাবিত লভ্যাংশটা বাদ দিয়ে দেয়। বাদ এখন দিলাম। অবন্টিত মুনাফা ধরো সাপোজ প্রশ্নে নাই, তো কি করবা? সংরক্ষিত আয় বিবরণী থেকেই মাইনাস করবে, সোজা কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আহ যেটা কথা সেটা হচ্ছে 3 নাম্বারটা পড়ো, 2 নাম্বারটা একটু পরে দেখছি, 3 নাম্বারটা দেখো। 3 নম্বরটা, শেয়ার হ্যাঁ, প্রতি 60 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। রেওয়া মিলের শেয়ার মূলধন প্রতি শেয়ার 10 টাকা, আর হচ্ছে, হ্যাঁ, করে 4,000 শেয়ার এবং অবন্টিত মুনাফা 80,000 টাকা। তাহলে এখন তোমাকে বের করতে হবে না যে ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ কত টাকা? হ্যাঁ, কত টাকা? আচ্ছা দাঁড়ান, 7 টাকা করে লভ্যাংশ, আচ্ছা, এই যে 4,000 × 7। আঠাশ হ্যাঁ, হাজার টাকা হ্যাঁ, এই যে, এই 28,000 টাকাটা তোমার প্রস্তাবিত লভ্যাংশ হিসেবে চলতি দায় দেখাবা। এই 28,000 টাকাটাই আবার সংরক্ষিত আয় বিবরণী থেকে কি করবা, মাইনাস করে দেখাবা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা 3 শেষ আমরা পড়লাম। 4 নাম্বার একই, 4 আমরা আর দেখতেছি না। 5 নাম্বার একই, জাস্ট পার্থক্যটা হচ্ছে ওইগুলা সাধারণ শেয়ারের উপর আর এটা অগ্রাধিকার শেয়ারের উপর ধরতে বলছে। এই 2 লাখ টাকার উপর 10% আচ্ছা, কাউন্ট তারপর করবা। হ্যাঁ, 4 নম্বরটা। 4 নাম্বারটা 3 আর 4 সেম। ও আচ্ছা। 3 আর 4 নাম্বার, ও না, সেম না, 4 নাম্বারটা পড়ো, পড়ো। শেয়ার প্রতি 1 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। আর হচ্ছে রেওয়া মিলে ইস্যুকৃত 1 লক্ষ শেয়ার বিলিকৃত 50,000 শেয়ারের প্রতি 10 টাকা টাকা মূল্যে, আর হ্যাঁ, অবশিষ্ট মুনাফা 1,25,000 টাকা। এখন এই যে শেয়ার প্রতি, তো এই শেয়ারটা তুমি কি 1 লক্ষ শেয়ার ধরবা না 50,000 শেয়ার ধরবা? এটা হচ্ছে 50,000 ধরবো। ইয়েস, তো 50,000-এর সাথে 1 গুণ করবা, তো এটা হবে প্রস্তাবিত লভ্যাংশ, চলতি দায় দেখাবা। আর এই প্রস্তাবিত লভ্যাংশটাই আবার মাইনাস করে দেখাবা সংরক্ষিত আয় বিবরণী থেকে। এখন হ্যাঁ, 1 লক্ষ নিয়ে কি কোনো সমস্যা আছে যে 1 লক্ষটা কেন হইলো না? না। আচ্ছা, 5 নাম্বারটা দেখো। 5 নম্বর বলছে অগ্রাধিকার শেয়ার মূলধনের ওপর 10% হারে লভ্যাংশ দিতে হবে। রেওয়া মিলে অগ্রাধিকার শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, আর অবর্তিত মুনাফা হইলো 1,25,000 টাকা। আচ্ছা, একটা কথা বলি, শুধু সাধারণ শেয়ার না, অগ্রাধিকার শেয়ারের উপরেও কি করতে হয়, লভ্যাংশ দিতে হয়, বা লভ্যাংশ দেওয়াটা এখানে বাধ্যতামূলক। তো এটা দেখলে দেখলে ঘাবড়ে যাওয়ার দরকার নেই যে আয় হায় অগ্রাধিকার শেয়ারের উপর কি লভ্যাংশ দেয়। হ্যাঁ, যে কোনো প্রতি যে কোনো প্রকার শেয়ারের উপর লভ্যাংশ ধার্য করা যায় বা লভ্যাংশ দিতে হয় বা দেওয়া হয়। হ্যাঁ। তাহলে এখানে সিম্পলি কি করবা, 2 লক্ষ টাকার উপর 10% দেবে, তাই কিনা? জি ভাইয়া, আরেকবার বলেন। তো এখানে কিভাবে বের করবা প্রস্তাবিত লভ্যাংশটা? 5 নম্বরটা, হুম, আচ্ছা, এখানে হচ্ছে 1,25,000 টাকা থেকে হচ্ছে মাইনাস করবো লভ্যাংশ, আর লভ্যাংশ বলছে 10%। হুম, লভ্যাংশ কত, টাকাটা কত? 10% হইলে হবে, দাঁড়ান ক্যালকুলেটর। আচ্ছা, ক্যালকুলেটর করা লাগবে না, কোন টাকার উপর 10% করবা সেটা বলো। 10% 1,25,000-এর উপর। না, 2 লাখের উপর, এটা তো অবন্টিত ও, মুনাফা। হ্যাঁ, হ্যাঁ, সরি। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 লাখের উপরে 10% ধরলে 20,000 টাকা, তো 20,000 টাকা তুমি প্রস্তাবিত লভ্যাংশ হিসেবে চলতি দায় দেখাবা। আবার এই 20,000 টাকাই সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে দেবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 6 নাম্বার দেখো।
রেও মিলে 10% অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধন 1 লক্ষ টাকা। আর হুম। ইস্যু আর ইকুইটি। ইকুইটি ইকুইটি শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, অবন্টিত মুনাফা 1,25,000 টাকা। আর সমন্বয় দেওয়া আছে উভয় ধরনের শেয়ারের উপর সমান হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আমি একটু বলি। প্রথমত হচ্ছে ইকুইটি শেয়ার মূলধনটা হচ্ছে সাধারণ শেয়ার আর কি। সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ার বলে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জিনিস। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আগের সবগুলাতে এই শেয়ার মূলধনের উপর কয় পার্সেন্ট করে লভ্যাংশ ধরবো সেটা বলে দেওয়া থাকে, তাই না? আগের সবগুলাতে। হ্যাঁ। এখানে কি বলা আছে? এখানে না। এখানে বলা নাই, বাট একটা কথা বলা আছে যে উভয় ধরনের শেয়ারের উপর, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার আর ইকুইটি শেয়ারের উপর সেম পার্সেন্টেজে লভ্যাংশ ধরতে হবে, হ্যাঁ, তাই না? অর্ধেক তার করে মা- অর্ধেক করে দিই। না, অর্ধেক না, সেম পার্সেন্টেজ। ধরো তুমি যদি অগ্রাধিকার শেয়ারের উপর 5% লভ্যাংশ ধার্য করো, তাহলে ইকুইটি শেয়ারের উপর 5% ধরবা, তার মানে তোমার এখন আচ্ছা, এক। হ্যাঁ। এর আগে যে সমন্বয় এমন করছিলাম ওখানে বলছিল না যে হচ্ছে দুইটাতে, ও ওখানে বলে দিছিল ওই টাকাটা। হ্যাঁ। তো এর এই আগের মধ্যে এটা করছিলাম। ওগুলা তো অন্য ম্যাথ, মানে অন্য সমন্বয়, এটা তো লভ্যাংশ রিলেটেড সমন্বয় না। আচ্ছা। ঠিক আছে, ওইটা তো অবলোপন করতে হয়েছে বা স্থানান্তর করতে হয়েছে, ওইটা তো আরেক জিনিস। হ্যাঁ। তো এখানে বলছে যে আহ বিষয়টা হচ্ছে, ধরো তুমি কামনা আর হচ্ছে অর্পা দুইজন মানুষ। তো হ্যাঁ। কামনাকে 5 টাকা দিতে হইলে, না, কামনা আর অর্পা দুইজন মানুষ, তো পাশে লেখা আছে দুইজনকে সমান টাকা দিব। তার মানে আমি যদি একজনের টাকাটা বের করতে পারি, আরেকজনের টাকাটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, তো এখানেও সেম, যে কারো লভ্যাংশের হার যদি বের করতে পারি, আমি আরেকজনের লভ্যাংশের হারটা পেয়ে যাব, তাই না? হুম। তো এইখানে এই 10%টাই হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এই 10%টাই আবার ইকুইটি শেয়ারের লভ্যাংশ। বুঝতে পারছো? 10% হুম। বলা আছে মানে অগ্রাধিকার শেয়ারের উপর 10% লভ্যাংশ দিবে। তো তুমি কিভাবে কাউন্ট করবা লভ্যাংশটা? একবার 1 লাখের উপর 10% করলে যেটা আসবে সেটা হবে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। আর 2 লাখের উপর হিসাব করলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে সাধারণ শেয়ারের উপর লভ্যাংশ। তো একই জিনিস দেখাবা, প্রস্তাবিত লভ্যাংশ আলাদা করে অগ্রাধিকার শেয়ারের জন্য 10, ইকুইটি শেয়ারের জন্য 20, ইন টোটাল 30। এই 30,000 টাকাটাই সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দেবে। বুঝতে পারছো কি কথা আমার? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। 7 নাম্বারটা দেখ তাহলে। রেও মিলে প্রতি 100 টাকা মূল্যের 20,000টি শেয়ার ইস্যু করা হয়েছে। হুম। অ- অব- অবন অবন্টিত মুনাফা, আমি খালি অবশিষ্ট করতেছি। অবন্টিত মুনাফা 3,25,000 টাকা। আর হুম, সমন্বয় দেওয়া আছে শেয়ার প্রতি 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তাহলে প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ কত? প্রত্যেকবার দাঁড়ান দেখি। 2,000। না, 20,000-এর সাথে 10 টাকা গুণ করবা। তোমাকে তো বলছে পার শেয়ার 10 টাকা, এটা তো পার্সেন্টেজ বলে নাই ও, যে দশ মানে পার্সেন্ট হচ্ছে প্রতিটি 100 টাকা মূল্যের 20,000টি শেয়ার ইস্যু করছে। আর হ্যাঁ, হচ্ছে সমন্বয় দেওয়া শেয়ার আছে প্রতি, প্রতিটি, হ্যাঁ, দশ মানে টাকা হচ্ছে করে লভ্যাংশ। 20,000 ইন্টু 10। 20,000 ইন্টু 10 অর্থাৎ 2 লক্ষ টাকা। হ্যাঁ, আমি হ্যাঁ, 2,000 বলছি। হ্যাঁ, এই 2 লক্ষ টাকাটাকে তুমি প্রস্তাবিত লভ্যাংশ হিসেবে চলতি দায়ে দেখাবা। এই সেম 2 লক্ষ টাকাটাই আবার সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করবে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, উপরে একটা স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে নাম্বার 2। একটু দেখো তো। পরিচালক পর্ষদ শেয়ার মূলধনের 15% চূড়ান্ত লাভ ঘোষণা করেছে। আর অবন্টিত লভ্যাংশ সহ রেও মিলে না, শেয়ার মূলধন অন্তর্বর্তী লভ্যাংশ সহ। অন্তর্বর্তী লভ্যাংশ সহ রেও হ্যাঁ, মিলে শেয়ার মূলধন 3 লক্ষ টাকা। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 10,000 টাকা এবং অবন্টিত মুনাফা হইল 1,25,000 টাকা।
তার মানে তুমি যে মুনাফা লভ্যাংশটা বের করবা, সেটা এই 10,000 টাকাটা সহ বের হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হোয়াট ডাজ ইট মিন বাই অন্তর্বর্তীকালীন? এই যে আমাদের একটা দেশে বর্তমানে একটা সরকার চলতেছে, এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার is হ্যাঁ, okay, এটাকে আপনার বলে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম মানে মাঝামাঝি পর্যায়ের একটা সরকার, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে গেছে, নতুন আরেকটা রাজনৈতিক দল ক্ষমতা নিবে, এর মাঝামাঝি সময়ে আরেকটা মানে বিশেষ একটা সরকার ক্ষমতা নিছে, সেটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? হ্যাঁ। আর এই ইন্টারিম লভ্যাংশ সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল লভ্যাংশ, যেটা বা বছর শেষে যে লভ্যাংশটা ঘোষণা করা হয়, তার আগে বছরের মাঝামাঝি যে লভ্যাংশটা দিয়ে ফেলা হয় তাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে। বুঝতে পারছো? তো এখন আহ আমি যদি লভ্যাংশ বের করি, তো 3 লক্ষের উপরে 15% করবো, তাই না? হ্যাঁ, তো 3 লক্ষের উপর 15% করলে হয় 45,000। এখন আমাকে বলো তো, প্রস্তাবিত লভ্যাংশ কি 45 না 35? প্রস্তাবিত 35। 35। কারণ হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, প্রস্তাবিতটা 35, সেটা ঠিক আছে, কিন্তু সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে 45। কেন? কারণ যে কোনো প্রকার লভ্যাংশ, টোটাল লভ্যাংশটাই হচ্ছে তোমার এই হিসেবে দেখাইতে হয়, সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে দেখাইতে হয়। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করছে মানে ওই লভ্যাংশটা দিয়ে দিছে, এটার দায় নাই। বুঝতে পারছো? এর জন্য হুম। প্রস্তাবিত লভ্যাংশতে 45 দেখাই নাই, 35 দেখাইছি, যেহেতু এটা আর দায় নাই। অন্তর্বর্তী ডিক্লেয়ার করা হয়েছে মানে বছরের মাঝামাঝি দিয়ে দেওয়া হয়েছে। বাট কেন এটাকে এখানে দেখাইলাম, কারণ যে কোনো প্রকার লভ্যাংশের ইন টোটাল টাকাটাই সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস। বুঝতে পারছো? হ্যাঁ। 2 নাম্বার। আচ্ছা, এখন লাস্ট, নাম্বার 8। দায়বিহীন লভ্যাংশ 20,000 টাকা দায়বিহীন না, অবলোপন। দাবিহীন। দাবিহীন। দাবিহীন লভ্যাংশ 20,000 টাকা অবলোপন করো, আর মিলে অবন্টিত মুনাফা হইল 1,25,000 টাকা। আর আর দাবিহীন। দাবিহীন লভ্যাংশ 1,000 টাকা। আচ্ছা, তো এখানের বিষয়টা একটু খেয়াল করে দেখো, এটা একটু অন্যরকম। দাবিহীন লভ্যাংশের, তোমরা যখন সংরক্ষিত আয় বিবরণীর ছক পড়ছো, সেখানে দেখবা সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস হয় দাবিহীন লভ্যাংশের অবলোপন। ওইখানে কি হয়? দাবিহীন লভ্যাংশের অবলোপনটা প্লাস হয়। কি হয়? প্লাস। প্লাস হয় কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। তাই দাবিহীন লভ্যাংশের অবলোপন যদি বলে, সেটা তোমাকে সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস করে দিতে হবে। কি করে দিতে হবে? কথা বলে না। দাবিহীন লভ্যাংশের অবলোপন সংরক্ষিত আয় বিবরণীতে কি করতে হবে? প্লাস। প্লাস। আর এই দাবিহীন লভ্যাংশের অবলোপন তোমার দায়টাকে কমাই দিবে। দাবিহীন হ্যাঁ। লভ্যাংশ এক ধরনের দায়, তো এটা থেকে অবলোপন বাদ দিলে দায় কমে যায়। তো মানে দায় কমাই দেখাইতে হবে যত টাকার অবলোপন হবে, আর ওই অবলোপনের টাকাটা সংরক্ষিত আয় বিবরণীর সাথে প্লাস করতে হবে। তার মানে হুম। দাবিহীন লভ্যাংশ অবলোপনের দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে যতটুকু দাবিহীন লভ্যাংশের অবলোপন হবে, সেটা ওই দাবিহীন লভ্যাংশের দায়টাকে কমাই দিবে, মানে মাইনাস করব। তার মানে দাবিহীন লভ্যাংশ যত থাকবে মাইনাস করব দাবিহীন লভ্যাংশের অবলোপন, তাইলে ওই দায়টুকু পাবো। আর এই অবলোপনটা সংরক্ষিত আয় বিবরণীর সাথে কি করে দিবে? মাইনাস। প্লাস। এতক্ষণ ধরে প্লাস বলে এখন আবার বলতেছে মাইনাস। কি বললাম? আচ্ছা, দাবিহীন আরেকটা লভ্যাংশের doubt। অবলোপন, আবার বলি, দাবিহীন লভ্যাংশের অবলোপন সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস, আর হুম। দায় থেকে মাইনাস। ও, বুঝছি। বুঝতে পারছো? এই যে এটা হ্যাঁ। হচ্ছে, এটা হচ্ছে দায়, এই যে 20,000, এখান থেকে 20,000 বাদ দিয়ে দেখাইছি, মানে দায় কমাই দিয়ে দেখাইছি। আর এই 20,000 টাকাটাই আবার সংরক্ষিত আয় বিবরণীর সাথে প্লাস করে দেখাই। বুঝতে পারছো রিনভি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এটা শেষ, আমরা তাহলে আয়কর সঞ্চিতি রিলেটেড চলে যাই। আচ্ছা, আয়কর সঞ্চিতি আমি একটু কিছু কথা বলি, তুমি একটু খেয়াল করে শোনো। আহ আয়কর সঞ্চিতি জিনিসটা
তোমার হচ্ছে তিনটা জায়গায় যান। কয়টা জায়গায়? তিনটা তিনটা। জায়গায়। প্রথমত, আয়কর সঞ্চিতিটা আমরা যখন বিশদ বিবরণী করি, সবার লাস্ট স্টেপে কর পূর্ব নিটলাভ মাইনাস নতুন আয়কর সঞ্চিতি, ওই বিশদ বিবরণী থেকে বাদ দিই সবার লাস্ট স্টেজে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই হ্যাঁ, মিটিং এ ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। এটা হচ্ছে প্রথম। আর ওই নতুন আয়কর সঞ্চিতিটা এক ধরনের চলতি দায়। এক ধরনের কি? চলতে যায়। চলতি দায়। আর এই আয়কর সঞ্চিতিটা তোমার হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে শো করতে হয়, দেখাইতে হয়। না, আমি ভুল বলছি। আচ্ছা, আমি ভুল বলছি। দুইটা কাজ হবে। নতুন আয়কর সঞ্চিতির দুইটা কাজ হবে। কয়টা কাজ? হুম। নতুন আয়কর সঞ্চিতির কয়টা কাজ হবে, বা কোথায় কোথায় যাবে? দুইটা নতুন আয়কর জায়গায় যাবে। সঞ্চয়। হ্যাঁ, হ্যাঁ। দুইটা জায়গায় যাবে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণীর সবার লাস্ট স্টেপে কর পূর্ব নিটলাভ থেকে কর বাদ দিব, ওই করটার নামটাই হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। আর ওই নতুন আয়কর সঞ্চিতিটাকে আমি চলতি দায় হিসেবে দেখি। বুঝতে পারছো? হ্যাঁ। সিম্পল। তো এখন সমন্বয়ে বলা আছে আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে হবে। তার মানে তোমার যে আগের সবটুকু করে বিশদ আয় বিবরণীতে একটা কর পূর্ব নিটলাভ বের হবে, ওইখান থেকে নতুন আয়কর সঞ্চিতিটা বাদ দিতে হবে 10,000। আর এই 10,000 টাকাটাকে তুমি চলতি দায় হিসেবে দেখাবা। এটার নাম হবে নতুন আয়কর সঞ্চিতি। সমন্বয়ে যা আছে নতুন, কারণ আয়কর সঞ্চিতি পুরাতন হইতে পারে। পুরাতন আয়কর সঞ্চিতিটা আমরা সংরক্ষিত আয় বিবরণীর সাথে প্লাস করে দিই। সংরক্ষিত আয় বিবরণীর সাথে কি করে দিই? ক্লাস। প্লাস। আচ্ছা, পুরাতন আয়কর সঞ্চিতিটা আর নতুন আয়কর সঞ্চিতিটা সংরক্ষিত আয় বিবরণীতে যাচ্ছে না। নতুন আয়কর সঞ্চিতি যায় দুইটা জায়গায়, বিশদ আয় বিবরণীতে সবার লাস্ট স্টেপে বাদ দিব কর পূর্ব নিটলাভ থেকে। নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে কর পরবর্তী নিটলাভ বের হবে। আর ওই আয়কর সঞ্চিতিটাকে চলতি দায় হিসেবে। আচ্ছা, 2 নাম্বারটা দেখো। আয়কর সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলে আয়কর সঞ্চিতি আছে 15,000 টাকা। আচ্ছা বলো তো, নতুন আয়কর সঞ্চিতি কত, বা নতুন আয়কর কত? আয়কর সঞ্চিতি, নতুন আয়কর হইলো হচ্ছে সমন্বয় যেটা আছে 15,000। হ্যাঁ, সমন্বয় কি 15,000 আছে, নাকি এটা রেওয়া মিলে আছে? ও, রেও মিলে 5,000। না, আর বৃদ্ধি করতে হবে, মানে 15 + 5 20,000 টাকা। এই যে খেয়াল করে মানে দেখো। বুঝিনি এটা। এটা প্রশ্ন পড়তে হবে তো, না পড়লে কিভাবে বুঝবা? আয়কর আয় আয় সঞ্চিতি পাঁচ সঞ্চিতি হাজার টাকা বৃদ্ধি করতে হবে, মানে আগে যেটা ছিল তার সাথে 5,000 টাকা অ্যাড করতে। তো আগে ধরো তাহলে 5 টাকা এখানে ছিল। নতুন, হ্যাঁ। নতুন হইলো ওই 5,000 টাকা নতুন, যেটা হচ্ছে প্লাস করব আরে না, এটা। আমি বলি তোমার কাছে 10 টাকা আছে। তা আমি বললাম যে হ্যাঁ, রিনভিকে আরো 5 টাকা বাড়াই দাও, তাহলে রিনভির কাছে এখন কয় টাকা আছে? 15 টাকা। এইটাও সেম সিস্টেম। আগে 15 ছিল, আরো 5 অ্যাড করলে নতুন হবে 20,000 টাকা। টাকায় বললে ও। না 5,000 টাকাই হতো। টাকায় বললে ওই হ্যাঁ। টাকাটা, আর টাকা বৃদ্ধি করা মানে প্লাস করতে হবে। তো নতুন আয়কর সঞ্চিতি 20,000 টাকা তুমি বিশদ আয় বিবরণীতে সবার লাস্ট স্টেপে বাদ দিবা। এই নতুন আয়কর সঞ্চিতিটা চলতি দায় হিসেবে দেখাবা। আর আরেকটা আয়সন। কাজ হবে, পুরাতন আয়কর সঞ্চিতির একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে সেটা সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস করে দিবে। পুরাতন আয়কর হ্যাঁ। সঞ্চিতিটা প্লাস করতে হয়, আর পুরাতন আয়করটা সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করতে হয়। নতুন আয়কর বা নতুন আয়কর সঞ্চিতির সংরক্ষিত আয় বিবরণীতে কোনো কাজ। ঠিক আছে, এখানে চারটা বিষয়। চারটা বিষয় কি কি? প্রথমত হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি, পুরাতন আয়কর। পুরাতন আয়কর সঞ্চিতি আর পুরাতন আয়কর রেওয়া মিলে থাকবে, আর রেওয়া মিলের প্রতিটা জিনিস একবারই ইউজ হবে। তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি আর পুরাতন আয়কর শুধুমাত্র সংরক্ষিত আয় বিবরণীতে ইউজ হবে। পুরাতন আয়কর সঞ্চিতিটা আমরা সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস করব, আর পুরাতন আয়করটা সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করব। এই হচ্ছে পুরাতনের প্যাচাল শেষ। আর নতুন আয়কর সঞ্চিতি দুই জায়গায় যাবে। বিশদ আয় বিবরণীতে সবার লাস্ট স্টেপে বাদ দিব। আর এই নতুন আয়কর সঞ্চিতিটাকে চলতি দায় হিসেবে দেয়। বুঝতে পারছো? 3 নাম্বার। হ্যাঁ। এই বলছে আয়কর সঞ্চিতি 4,000 টাকা রাখতে হবে, মানে নতুন আয়কর সঞ্চিতিটাই 4,000 টাকা। তো এই 4,000 টাকা তুমি বিশদ বিবরণীতে সবার লাস্ট স্টেপে বাদ দিবা। আর এই 4,000 টাকাটা চলতি দায় হিসেবে দেখাবা। আর রেওয়া মিলে বলছে আয়কর 7,000, আয়কর সঞ্চিতি 5,000, তার মানে এই দুইটাই পুরাতন। তো পুরাতন আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীর সাথে কি করতে হয়? প্লাস করতে হয়। তো এখানে তুমি 7,000 যোগ না করে 5,000ও করতে পারো, আর পুরাতন আয়করটা বাদ দিয়ে দিবে।
এখানে 7,000 হবে না। এটা কত করতেছি আমরা? 3। হুম। বলছে আয়কর সঞ্চিতি 4,000 টাকা রাখতে হবে, হ্যাঁ। পুরাতন আয়কর সঞ্চিতি এখানে 3-এ অ্যান্সার হবে 5,000, এটা 2,000, 5,000 না। এই যে এইটা। আচ্ছা, 4 নম্বরে দেখো, আয়কর সঞ্চিতি 3,000 টাকা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলে আয়কর প্রদান 3, আয়কর সঞ্চিতি 5। তাহলে আগে ছিল 5, 3,000 টাকা বৃদ্ধি করলে হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা তুমি বিশদ আয় বিবরণীতে বাদ দিবে সবার লাস্টে। আর এই 8,000 টাকাটাকে চলতি দায় হিসেবে দেখাবা। তো নতুনের কাজ শেষ, এখন পুরাতনের কাজ। পুরাতন আয়করটা আমি সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করব, আর আয়কর সঞ্চিতিটা প্লাস করে দেবো। হুম। ঠিক আছে। 5 নম্বরটাও সেম, যে আয়কর সঞ্চিতি কমিয়ে 4,000 টাকা করতে হবে, মানে আগে 5,000 ছিল, এখন কমায় 4,000 টাকা করতে হবে, মানে নতুন আয়কর সঞ্চিতিটাই হবে 4,000। তো এই 4,000 টাকা হ্যাঁ। তুমি বিশদ আয় বিবরণীতে সবার লাস্ট স্টেপে বাদ দিবা। এই 4,000 টাকায় কি করবা? চলতি দায় হিসেবে দেখাবা। পুরাতন আয়করটা হুম। সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করবা, আর নতুন আয়করটা, সরি, পুরাতন আয়কর সঞ্চিতিটা যোগ সংরক্ষিত আয় করবো। বিবরণীর সাথে প্লাস। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল। বুঝতে পারছো? তো হ্যাঁ। এর মধ্য দিয়ে আমাদের সমন্বয় গুলা শেষ হইলো। ইউ গট ইট? হ্যাঁ, তো একটু দাঁড়ান। আচ্ছা। আচ্ছা, 5,000। হ্যাঁ, বুঝছি।